হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরও একটু স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের যে লক্ষ্যমাত্রা, যে আসন্ন আরআরবি, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি, এই দুটো পরীক্ষা যে হতে চলেছে, যেটার ফর্ম ফিল আপ একটার হয়ে গেছে, একটার প্রায় শেষের দিকে। তো সেই পরীক্ষার আসা বিভিন্ন বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, যাতে করে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে এই পরীক্ষাগুলোতে কী ধরনের প্রশ্নপত্র তারা সেট করছে। ঠিক আছে, তো আজকের সেটে যে প্রশ্নটা প্রথমে রেখেছি, এবং আরেকটা কথা, তোমাদের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট করা আছে, রেলওয়েজ লিখে রেলওয়েজের একটা আলাদা কিন্তু গ্রুপ তৈরি করা আছে। তোমরা সেখানে পরপর প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাবে, এবং এই ক্লাসটা তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো কী রয়েছে, ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে যে বিষয়ে ব্যাখ্যা আছে তা হলো মৌলিক কর্তব্য, নাগরিকত্ব, মৌলিক অধিকার নাকি ইন্ডিয়ান ইউনিয়ন। 5 থেকে 11, দেখো আমরা কিন্তু এই বিষয়গুলো এর আগের ক্লাসে পড়লাম যে এই যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এগুলো কোন কোন ধারার মধ্যে থাকে বা রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে বারংবার। ঠিক আছে, তো বলছে ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর অনুচ্ছেদে কোন বিষয়টা ব্যাখ্যা আছে, তা হলো অপশন নাম্বার বি, নাগরিকত্ব। ঠিক আছে, অপশন নাম্বার বি, নাগরিকত্ব। আচ্ছা, এটা 1955 নাগরিকত্ব বিল যেটা বা নাগরিকত্ব আইন যেটা, সেটা কিন্তু পাশ হয়েছিল। ঠিক আছে, এরপরে আসি 1960 সালে 1960 পূর্বতন বম্বে, যেটা আগে কি ছিল, বম্বে ছিল, সেটা ভাগ করে মহারাষ্ট্র এবং ড্যাশ নামে দুটো রাজ্য তৈরি করা হয়েছিল। আগে তো বম্বে ছিল, প্রেসিডেন্সি ছিল, 3টা প্রেসিডেন্সি ছিল ব্রিটিশদের, বম্বে প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সি। এই বম্বের যে বৃহৎ আয়তন এলাকাটা, এটাকে ভাগ করে দুটো রাজ্য প্রণয়ন করা হয় কবে, 1960-এ। সেটার মধ্যে একটা হচ্ছে মহারাষ্ট্র এবং আরেকটা হচ্ছে গুজরাট। দেখো এখানে 1960 সালে সেটা হয়েছে ঠিকই, বাট এই দুটো যে বর্ডার, এই দুটোর যে সীমানা, ঠিক আছে, এই দুটো রাজ্যের যে সীমানা বা বর্ডার, সেটা কিন্তু 1956 সালেই নির্ধারণ করা হয়ে গিয়েছিল, এবং তারপর সেটাকে 1960-এ ইমপ্লিমেন্ট করা হয়। নেক্সট আসবো 2021 সালের সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, আইসিসি এর ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের দক্ষিণ এশীয় অঞ্চলের ডিরেক্টর পদে কোন ভারতীয়কে নিয়োগ করা হয়েছে। এবার এইখানে একটা জিনিস বুঝতে হবে, পরীক্ষার প্রশ্নটা ছিল হচ্ছে রেলওয়েজ এনটিপিসি 2022-এর, সেই কারণে প্রশ্নটা আসলে 2021 থেকে। অর্থাৎ যখনই তোমরা দেখবে যে রিসেন্ট টাইমে, অর্থাৎ অন্তত 2 বছর, যদি আমরা বলি যে এখন যদি 2025-এ যেহেতু পরীক্ষাটা হবে, তাহলে 2023, 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং যতদিন না 25-এ পরীক্ষাটা হচ্ছে তার আগের মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কিন্তু অবশ্যই রাখবে। ঠিক আছে, তো যেহেতু এটা 2022-এর পরীক্ষার প্রশ্ন, সেই জন্য 2021-এর একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেনটা কিন্তু দিয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু বুঝে নিতে হবে বিষয়গুলোকে। তো এখানে কারেক্ট অ্যান্সারটা কী হবে, এখানে কারেক্ট অ্যান্সারটা হবে তেজস চৌহান, অপশন নাম্বার সি, তেজস চৌহান। পরের নম্বরে আসি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের কেন্দ্রীয় মন্ত্রক 2015 সালে বিজ্ঞপ্তি জারি করে যে নাগরিকদের সংবিধান গুরুত্ব বিষয়ে সচেতন করতে প্রতি বছর কোন তারিখে সংবিধান দিবস পালিত হয়। সংবিধান দিবস, এইখানে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, যেহেতু আমরা ভাবি যে আমাদের যেহেতু ভারতীয় সংবিধান এর দেশে এই দিনটা উদযাপন করার জন্য 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। অবশ্যই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, কিন্তু সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষের নাগরিকরা কত সালে সংবিধানটা, কত তারিখে সংবিধানটা পেয়েছিল, সেটা হচ্ছে 26শে নভেম্বর। ওকে, অপশন নাম্বার সি, 26শে নভেম্বর। আচ্ছা, এবার যদি আমি বলি যে ভোটার দিবস, ভারতের ভোটার দিবস, তাহলে সেটা কিন্তু 25শে জানুয়ারি। ওকে, এই দিবসগুলো ভালো করে দেখে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। পরের নাম্বারে আসবো নাম্বার 25, বাজেটের অংশ হিসেবে উপস্থাপিত বার্ষিক আর্থিক খতিয়ান দেওয়ার বিষয়টি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে। বাজেটের অংশ হিসাবে, যে বর্তমানে যেরকম আমাদের ভারতবর্ষে 3টা বাজেট হয়, তাই তো, একটা হচ্ছে গ্রীষ্মকালীন বাজেট, একটা শীতকালীন বাজেট, একটা হচ্ছে যেটা মনসুন বাজেট, তাই না। তো এই বাজেটের অংশ হিসেবে
উপস্থাপিত বার্ষিক আর্থিক খতিয়ান দেওয়ার বিষয়টি ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? কারেক্ট অ্যান্সার অনুচ্ছেদ নাম্বার 112, অর্থাৎ আর্টিকেল। অনুচ্ছেদ কথার অর্থ হচ্ছে আর্টিকেল। আর্টিকেল নাম্বার 112-তে এই বিষয়টা উল্লেখ রয়েছে। পরের নম্বরে আসব, ভারতীয় সংবিধানের 315 নম্বর অনুচ্ছেদের সঙ্গে কি যুক্ত রয়েছে? এটা রেলওয়েজ পরীক্ষা 2022-এর প্রশ্নপত্র। সংবিধানের 315 নম্বর অনুচ্ছেদ ড্যাশের সাথে যুক্ত। এনটিএ ও এসএসসি মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং স্টাফ সিলেকশন কমিশন, এনটিএ এর প্রতিষ্ঠা, এসএসসির প্রতিষ্ঠা নাকি ইউপিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, ইউপিএসসি প্রতিষ্ঠা। আচ্ছা, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যানকে? মনোজ সোনি। ঠিক আছে, আমি নামটা নিচে লিখে দিচ্ছি, মনোজ সোনি। নেক্সট আসবো নাম্বার 27, বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে স্মৃতিস্তম্ভ এবং জাতীয় গুরুত্ব রয়েছে এমন স্থান বস্তু রক্ষার বিধান রয়েছে? অর্থাৎ যে সমস্ত মনুমেন্টস, সেই মনুমেন্টসগুলোকে রক্ষা করতে হবে, সেই মনুমেন্টসগুলোকে যত্ন করতে হবে, সেটা কোন অনুচ্ছেদ বা কোন আর্টিকেলে দেওয়া রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 49, 48, 48 নাকি 43? কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বারে অনুচ্ছেদ নাম্বার 49। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যে সমস্ত আমাদের রয়েছে মানে মৌলিক কর্তব্যগুলো রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা কিন্তু ওই 51-এর এতে রয়েছে। সেখানেও কিন্তু দেশের সমস্ত সম্পত্তি এবং যেগুলো রাষ্ট্রীয় সম্পদ সেগুলোকে কিন্তু রক্ষা করার কথা কিন্তু বলা হয়েছে। সেটা কারা রক্ষা করবে, সেটা কারা যত্ন করবে? নাগরিকরা। ঠিক আছে, যেহেতু এটার সঙ্গে রিলেটেড তাই এই উল্লেখটা করে দিলাম। স্বাধীনতা প্রাপ্তিকালে নিচের পরিষেবাগুলির মধ্যে কোনটি উপলব্ধ ছিল না? স্বাধীনতা প্রাপ্তির সময় এটার মধ্যে কোনটা উপলব্ধি ছিল না? কল সেন্টার, পোস্টাল সার্ভিস, টেলিগ্রাফ সার্ভিস, রেলওয়েজ। দেখো, পোস্টাল সার্ভিসও ছিল, টেলিগ্রাফও ছিল, রেলওয়েজও ছিল, ছিল না কি? ছিল না কল সেন্টার। তো অপশন নাম্বার এ হচ্ছে কল সেন্টার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি থেকে অন্তর্ভুক্ত হয়েছে। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বলতে ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা কিছুক্ষণ আগে বললাম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, সেটা হচ্ছে অধিকার, তাই না? রাইটস হচ্ছে অধিকার আর কর্তব্য হচ্ছে ডিউটিস। সেটা কোথা থেকে এসছে মৌলিক কর্তব্যগুলি? ইউএসএসআর সংবিধান, আইরিশ মানে আয়ারল্যান্ডের সংবিধান, জাপানের সংবিধান, ইউনাইটেড স্টেটসের সংবিধান। ইউএসএসআর মানে হচ্ছে রাশিয়ার, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউএসএসআর। আচ্ছা, ইউএসএসআর যদি ফুল ফর্ম বলি তাহলে সেটা আমি এখানে লিখছি, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স। ঠিক আছে, তাহলে ইউএসএসআর হচ্ছে রাশিয়ান সংবিধান থেকে এটা এইটা গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের হাইকোর্টগুলি সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে? আচ্ছা, এই যে পিডিএফটা থেকে আলোচনা করছে যেখানে প্রশ্নের সাথে উত্তরও আছে, সেটা আজকে আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো। আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে এবং এই পিডিএফটা সেখান থেকে আজকে রাতে সংগ্রহ করে নেবে। ঠিক আছে, তো এখানে বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যের হাইকোর্টগুলি সম্বন্ধে ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাজ্যের হাইকোর্টগুলো আমি এর আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করলাম যে বর্তমান ভারতবর্ষে মোট 25টা হাইকোর্ট রয়েছে এবং ইউনিয়ন টেরিটরি হিসেবে শুধুমাত্র দিল্লি, যার কাছে নিজস্ব একটা হাইকোর্ট রয়েছে। এছাড়াও চণ্ডীগড় যদি বলি, আরেকটা ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড়, যেখানে পাঞ্জাব এবং হরিয়ানা উভয়ের হাইকোর্ট সেখানে উপস্থিত রয়েছে এবং তার পাশাপাশি গুয়াহাটিতে রয়েছে কি নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোর সমস্ত হাইকোর্টের কাজ কিন্তু শুধু গুয়াহাটি হাইকোর্টে হচ্ছে। তো মোট 25টা হাইকোর্ট রয়েছে। এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের বিষয়টা কোন নাম্বার ধারা বা কত নম্বর আর্টিকেলে উল্লেখ রয়েছে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, 214 নম্বর ধারায়। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে 20টা করে কোয়েশ্চেন রাখবো। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে 20টা করে কোয়েশ্চেন রাখলে ভালো হয়, তো আজকে 10টা কোয়েশ্চেন রেখেছি। নেক্সট ক্লাস থেকে 20টা রাখবো। এই পিডিএফটা তোমরা নিয়ে নেবে, একবার 30টা কোয়েশ্চেনের পিডিএফটা তোমরা একসাথে নিয়ে নেবে। আজকে তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে। লাস্টে এর আগের দিন তোমরা যে হোম টাস্কের অ্যান্সারগুলো করেছিলে সবই বেশিরভাগই তোমরা ঠিকঠাকই করেছো। আজকে তোমাদের জন্য যে হোম টাস্কটা সেটা হচ্ছে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরের নাম। ঠিক আছে, বর্তমান গভর্নর। কমেন্ট সেকশনে জানাবে, এবং এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নেবে অবশ্যই। ঠিক আছে, টেলিগ্রামে আমি এই পিডিএফটা আজকে ওখানে আপডেট করে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।